সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৫৮তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সিগারেটটা শেষ করে বাদল রেনুর কাছে গিয়ে দাঁড়ালো। রেনু মুখ তুলল না। বাদল নরম গলায় জিজ্ঞেস করল, কি বই পড়ছিস? রেনু গম্ভীরভাবে বলল, বইটা তোমার জন্য এনেছিলাম। কি বই? ৭টি তারার তিমির। এ বইটা দেখেছ আগে? তুমি জীবনানন্দ দাশের নাম শুনেছ? বাদল অবহেলার সঙ্গে বলল, কবিতার বই, ধুত, আমার আর ওসব পড়তে ভালো লাগে না। এবার রেনু মুখ তুলে তাকালো। বাদলের মুখে সে খুঁজতে লাগলো কি যেন। বাদল বইটা ছুঁয়েও দেখল না। বলল, তুই কি বইটা কিনেছিস নাকি? হঠাৎ আমার জন্য পয়সা খরচ করতে গেলি কেন? গতকাল আমার জন্মদিন ছিল, তাই তোমার জন্য একটা কিছু। তোর জন্মদিন তো আমার জন্য উপহার কেনার কি মানে হয়? আমারই তো একটা কিছু, মানে কাল তোর জন্মদিন ছিল, আমাকে বলিসনি তো। আমি বুঝি এই কথা সবাইকে বলে বেড়াবো? গত বছর তোর জন্মদিনে আমরা কি করেছিলাম যেন? ও কথা থাক। আগে তুমি এত কবিতার বই ভালোবাসতে, আর এখন আমার বইটা তুমি নিলে না কেন? কি হবে বইটা পড়ে? এসব কবিতা টবিতা তো বুর্জোয়াদের বিলাসিতা। তুমি আজকাল বড্ড বোকা বোকা কথা বলো। বাদল আরও কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। যতবার সে ভাবছে রেনুর সঙ্গে ঝগড়া করবে না, ততবারই একটা কিছু ঝগড়ার প্রসঙ্গও এসে যাচ্ছে। এবার সে বইটা তুলে নিল। দ্বিতীয় সাদা পৃষ্ঠাতে রেনু তার সুন্দর হস্তাক্ষরে লিখেছে, বাদলকে আমি। বাদল একটু হাসল। রেনু এই কায়দাটা তার থেকেই নিয়েছে। সে আগে যতবার রেনুকে বই উপহার দিয়েছে, কোনোবার নিজের নাম লেখেনি, সবসময়ই লিখেছে আমি। বইটা উল্টে পাল্টে বাদল বলল, অনেকেই বলে এর কবিতা বুঝতে পারা যায় না। আমিও বুঝতে পারি না সব। ভেবেছিলাম দুজনে একসঙ্গে পড়ব। এই নির্জন বাড়িতে রেনুর সঙ্গে পাশাপাশি বসে কবিতা গ্রন্থ পাঠ, এই দৃশ্যটির মধ্যে যে রোম্যান্টিক আবেদন আছে তা বাদলকে তৎক্ষণাৎ স্পর্শ করে। সে তো এই ধরনের ব্যাপারেই আনন্দ পায়। জীবনের অনেক বড় কৃতিত্বের চেয়ে এই রকম একটা ঘটনার মূল্য তার কাছে অনেক বেশি। তবু সে জোর করে এই দুর্বলতাটাকে সরিয়ে দেয় মন থেকে। একটু নির্লিপ্তভাবে বলে, কবিতা পড়ে জীবনটা কাটিয়ে দিতে পারলে কথাই ছিল না, কিন্তু বাস্তবটা বড় কঠিন। তোর সঙ্গে অনেক দরকারি কথা আছে। রেনুর কাঁধ ছুঁয়ে সে বলল, চল আমরা ওপরে গিয়ে বসি। রেনু উঠে দাঁড়ালো, তারপর টপ করে নিচু হয়ে প্রণাম করল বাদলকে। বিস্মিত বাদল বাধা দেবারও সময় পেল না। রেনু লজ্জারুণ মুখে বলল, কাল আমার জন্মদিনে তোমাকে প্রণাম করতে এসেছিলাম, তুমি বাড়িতেই ছিলে না। বাদলের আবার শরীরটা কাঁপছে। রেনু তাকে চুম্বকের মতন টানছে। সে বলল, আগে আমিও জন্মদিনে গুরুজনদের প্রণাম করতাম, এখন সূর্যদার দেখা দেখি আর কারুকে প্রণাম করি না। সূর্যদা এখন কোথায়? কি জানি, এলাহাবাদ না গোয়ালিয়ার কোথায় যেন ঘুরে বেড়াচ্ছে, পাত্তাই পাওয়া যায় না। দুজনে সিঁড়ি দিয়ে উঠে এলো দোতলায়। শব্দহীন নির্জন বাড়ি। এরকম নির্জনতার মধ্যে রেনুর বয়সী কোনো মেয়ে বাদলের বয়সী কোনো ছেলের সঙ্গে স্বাভাবিক থাকতে পারে না। অথচ রেনুর কাছে কিছুই যেন অস্বাভাবিক নয়। এরকম ফাঁকা বাড়িতে বাদলের সঙ্গে দেখা করতে আসাকেও সে যেমন বিসদৃশ মনে করে না, আবার বাদলে নির্জনতার সুযোগ নিতে চাইলে প্রথমেই ভর্ৎসনা করেছে। দোতলার সিঁড়ির পাশেই সূর্যর ঘর। আজকাল সব সময় তালাবন্ধ থাকে। রেনু জিজ্ঞেস করল, মাসিমারা কোথায় গেছেন? বাদল বলল, বেলেঘাটায়। জানিস, আজ আমি নিজে রান্না করেছি। একটু অবাক না হয়ে রেনু জিজ্ঞেস করল, কি কি রাঁধলে? রেনুর উৎসাহের অভাব দেখে বাদল একটু দমে গেল। বলল,
ভাত, ডাল, বেগুন ভাজা, মাছ ভাজা। হাত টাত পোড়াওনি তো? কিচ্ছু না, রান্না করা তো খুব সহজ। ডাল আর মাছ ভাজা, এই দুটো পদ কল্পিত। কেন যে বাদল এই সামান্য মিথ্যা কথাটুকু বলতে গেল তার কোনো যুক্তি নেই। এই দুটো জিনিসের জন্য তার কৃতিত্ব কি খুব বাড়ল? তবু এক এক সময় এরকম ছোট্ট মিথ্যা কথা মুখে এসে যায়। এই মিথ্যেটুকু বলবার জন্য বাদলের অনুতাপ হলো, কিন্তু এখন আর ফিরিয়ে নেওয়া যায় না। সে যদি এখন হঠাৎ আবার বলে, না রে, আজ ডাল আর মাছ ভাজা খাইনি, মিথ্যে কথা বলেছিলাম, তাহলে কীরকম শোনাবে? তার বদলে বাদল অকস্মাৎ থমকে দাঁড়িয়ে প্রশ্ন করল, রেনু, তুই কার? রেনু বলল, হঠাৎ এই কথা কেন? না, আমি শুনতে চাই। তোমার? ঠিক ঠিক। আমি যতই দোষ করি কিংবা অন্যায় করি, তোর সঙ্গে যদি আমার অনেক দিন দেখা নাও হয়, তবু তুই আমারই থাকবি। আজ তোমার কি হয়েছে বলো তো? বাদল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর সঙ্গে আমার হয়তো অনেক দিন দেখা হবে না। তার মানে? বলছি, একটু পরে বলছি। বাদলের ঘরে এসে রেনু বসল বাদলের পড়ার টেবিলের চেয়ারে। বাদল তার কাছেই টেবিলের ওপরেই উঠে বসে বলল, তোকে রেখেছি এজন্য যে অনেকদিন এরকমভাবে বসে কথা বলা হয়নি। তাছাড়া আর হয়তো বহুদিন তোর সঙ্গে দেখা হবে না। আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? চাকরি পেয়েছ কোথাও? না, চাকরি আমাকে কে দেবে? আমি জানি তুমি চাকরির চেষ্টা করছো, সেজন্য এমএ পড়লে না। পড়লুম না নয়, পড়া হলো না। আমার একটা চাকরি এক্ষুনি পাওয়া দরকার, কিন্তু কোথাও কোনো চাকরি নেই। চারদিকে শুধু ছাঁটাই। যুদ্ধের সময় যে লাখ লাখ লোকের চাকরি হয়েছিল, এখন তাদের সব ছাঁটাই করা হচ্ছে। বিচ্ছিরি অবস্থা। সেদিন শুনলাম ইকোনমিক্সে এমএ পাশ এক ভদ্রলোক মাত্র 30 টাকা মাইনের একটা চাকরি নিয়েছেন। রেনু এসব ব্যাপার ভালো বোঝে না, সে চুপ করে রইল। বাদল বলল, টিউশনি ফিউশনি করে কোনো রকমে চালাচ্ছিলাম। হঠাৎ গত মাসে একদিন মনে হলো আমি হেরে যাচ্ছি। আমি কি এরকম করে জীবন কাটাবো নাকি? এরকম সামান্য হয়ে থাকবো? এ হতে পারে না। অনেক ভেবে একটা পথ খুঁজে পেয়েছি। আমার পক্ষে একমাত্র উপায় এখন বাইরে চলে যাওয়া। ওয়েস্ট জার্মানিতে এখন অনেক লোক নিচ্ছে। যুদ্ধের পর ওদের দেশে শক্ত সমর্থ পুরুষ তো খুব কমে গেছে, তাই গেলেই যে কোনো চাকরি পাওয়া যায়। আমি আর্টস না পড়ে সায়েন্সে যদি পড়তাম অনেক সুবিধে হতো। যাই হোক, আর কিছু না হোক, কুলি মজুরের কাজ অন্তত পাওয়া যাবে একটা। তারপর আস্তে আস্তে আমার চেনাশোনা এরকম 3-4 জন লোক গেছে। কোনো রকমে ভাড়ার টাকাটা জোগাড় করতে পারলেই হলো। জার্মানিতে আমাদের ইন্ডিয়ানদের ভিসা লাগে না। মাসিমা যেতে দেবেন তোমাকে? কিছুতেই না। এক ছেলে হওয়ার এই তো ঝামেলা। বিষ্ণু ওর মায়ের এক ছেলে, কিন্তু বিষ্ণু বিলেতে পড়তে গেছে সব ব্যবস্থা করে। বাড়ি থেকে নিয়মিত টাকা পাঠানো হয়। আমার মতো শূন্যে ঝাঁপিয়ে পড়েনি। মাসিমা আপত্তি করলেও কি তুমি যাবে? কিছু বলিনি এখন পর্যন্ত। সব ব্যবস্থা ঠিক হয়ে যাক, তারপর যতই আপত্তি করুক আমি যাবই। আমার ইচ্ছে আছে জার্মানি থেকে একদিন রাশিয়া চলে যাবার। রাশিয়া দেখতেই হবে আমাকে। রাশিয়া আমার স্বপ্নের দেশ। সেখানে সব মানুষ সমান, পৃথিবীর ইতিহাসে যা কখনো হয়নি। রেনু নতমুখে জিজ্ঞেস করল, তুমি কতদিনের জন্য যাবে ভাবছ? উৎসাহের ঝোঁকে বাদল বলল, 4 বছর, 5 বছর, 6 বছর। এরকম তো অনেকেই বিদেশে যায়। তারা সবাই কি জিতে যাওয়া মানুষ? তা জানি না। এখানে আমি এরকমভাবে পড়ে থাকতে পারবো না। মাসিমা মেসোমশাইকে দেখবার কেউ নেই। ওরা এতদিন তোমাকে ছেড়ে থাকবে কি করে? আমি যদি কালকেই হঠাৎ গাড়ি চাপা পড়ে মরে যাই তাহলে কি হবে? সব কিছুই সহ্য হয়ে যায়। এত পিছুটান থাকলে জীবনে কিছু করা যায় না। তাছাড়া আমি তো টাকা পাঠাবো। রেনু বলল, আমরা একবার একটা প্রতিজ্ঞা করেছিলাম, মনে আছে? সে প্রথম স্বাধীনতার দিনে।
তুমি আমাকে যা বলবে আমি শুনব, আমি যা বলবো তোমাকে শুনতে হবে। আমি যদি বাদল রেনুর কাঁধ চেপে ধরে ব্যাকুলভাবে বলল, না রেনু, না, তুই কিছুতেই আপত্তি করতে পারবি না, প্লিজ। এ কথার মধ্যে আশ্চর্যের কিছু নেই যে বাদল তার বাবা মায়ের ঘোর অমত সত্ত্বেও বিদেশে চলে যেতে পারে, কিন্তু রেনু একবার না বললেই সে অসহায় হয়ে পড়বে। এখন তার কাছে রেনুর মতামতের দামই সবচেয়ে বেশি। জন্মের পর মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়ির যে যোগ থাকে তা কেটে ফেলা হয়। সন্তান যৌবনে পৌঁছলে অদৃশ্য নাড়ির যোগটাও ছিন্ন হয়ে যায়। সে তখন মা বাবাকে ধরে নেয় রোদ, বৃষ্টি বা শীত এরকম কয়েকটি প্রাকৃতিক ঘটনার মতন, রক্তের তেজে যা সে যখন তখন অবজ্ঞা করতে পারে। সে জানে তার রোদ্দুরে ঘোরাঘুরি, বৃষ্টি ভেজা কিংবা শীতের মাঠেও বোতাম খোলা শার্ট পরা বাবা মা পছন্দ করেন না, অথচ এইগুলোই তার ভালো লাগে। সুতরাং বাবা মায়ের অন্য সব কথাও অগ্রহণীয়। যেমন মাঝে মাঝেই তার ইচ্ছে করে আত্মহত্যা করতে। হঠাৎ এই পৃথিবী থেকে অদৃশ্য হবার মোহময় চিন্তা তাকে পেয়ে বসে। সত্যি সত্যি আত্মহত্যা না করলেও এই চিন্তাটার যে সুখ, সে কথা কি বাবা কিংবা মাকে কখনো জানাতে পারবে? রেনুর কথা আলাদা। রেনু কোনো প্রাকৃতিক ঘটনা নয়, রেনুকে সে একটু একটু করে সৃষ্টি করছে। আবার তার বাইরেও রেনুর যে রহস্যময় অস্তিত্ব, তাকে আয়ত্ত করতেই হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। মৃত্যু কিংবা বেঁচে থাকার চেয়ে বাদল এখন এটাকে বড় মনে করে। রেনু জিজ্ঞেস করল, তুমি কি বিদেশ যাবার ব্যাপারটা একেবারে ঠিক করে ফেলেছ? হ্যাঁ। আমাকেও নিয়ে চলো। তুই সত্যি যাবি? যেতে পারবি? কেন পারবো না? বাড়ির সবাইকে ছেড়ে থাকতে পারবি? কিন্তু তোদের বাড়িতে যে কেউ তোকে যেতে দেবে না এ তো জানা কথা। যদি বিয়ে পাশটা করে নি, তারপর পড়তে যেতে পারি। লন্ডনে ছোটদার কাছে থাকবো। বিয়ে পাশের তো এখনো অনেক দেরি। তুমি আর 2 বছর অপেক্ষা করতে পারবে না? না, তাছাড়া আমি লন্ডনে যাব না, আমি যাব জার্মানিতে। ওখানে এখন অনেক চাকরি। জার্মানির তো এখন কিছুই নেই, সব ভেঙে চুরে গেছে। সেজন্যই তো অনেক কাজের লোক দরকার। রেনু, তোকে বেশ একটা ছেলে সাজিয়ে প্যান্ট শার্ট পরিয়ে মাথায় পাগড়ি বেঁধে আমার সঙ্গে নিয়ে গেলে হতো। কেন, মেয়েদের বুঝি যেতে দেবে না? জার্মানিতে এখন মেয়েই বেশি। ওরা এখন... হঠাৎ থেমে গিয়ে বাদল প্রসঙ্গ বদলালো, বলল, এখনো জরুরি কথাটাই কিছু বলা হয়নি। আমি যে এতগুলো বছর থাকবো না, তুই কি আমার জন্য অপেক্ষা করবি? রেনু একটু অবাক হয়ে বলল, অপেক্ষা মানে? তোদের বাড়ি যা কনজারভেটিভ, এই 4-5 বছরের মধ্যে নিশ্চয়ই তোর বিয়ে দিয়ে দেবার চেষ্টা করবে। তাহলে কি হবে? রেনু ভ্রুকুটি করে বলল, কি সব আজে বাজে কথা? আজে বাজে নয়, এইটাই কাজের কথা। তোদের বাড়িতে তো সবারই খুব কম বয়সে বিয়ে হয়ে যায়। জোর করে কারোর বিয়ে হয় না। ছেলেদের হয় না, মেয়েদের হয়। তুমি আজকে বড্ড ছেলে ছেলে মেয়ে মেয়ে হিসেবে কথা বলছো। জার্মানি যাবার চিন্তাতেই এরকম হয়েছে বুঝি? রেনু, আমরা আর ছেলে মানুষ নই। আমরা একটা ব্যাপার জোর করে অস্বীকার করার চেষ্টা করছি। তোকে আর আমাকে এরকমভাবে আর বেশি দিন মেলামেশা করতে দেওয়া হবে না। আমাদের বাড়ি থেকে না হলেও তোদের বাড়ি থেকে বাধা দেবেই। রেনু এসব ব্যাপার সত্যিই যেন বোঝে না। তার সারল্য তার চরিত্রে একটা বিশুদ্ধ তেজ দিয়েছে। সে বলল, মেলামেশা করতে কে দেবে না? আমাদের ইচ্ছে আমরা দেখা করব। আমি এ বাড়িতে এলে মাসিমা কি আপত্তি করবেন? কি জানি, করতেও পারেন একদিন। সব কিছুই তো দেখছি অন্যরকম হয়ে যাচ্ছে। একটা ছেলে ও মেয়ের সাধারণভাবে মেলামেশা করার ব্যাপারটা কেউ মেনে নিতে পারে না সহজভাবে। বিয়ে ছাড়া আর কোনো সম্পর্ক নেই। আজ থেকে 20 কি 30 বছর বাদে হয়তো এই ব্যাপারটা স্বাভাবিক হয়ে যাবে। কিংবা আমরা যদি অন্য কোনো দেশে জন্মাতাম। রেনু বলল, আমার এই দেশই ভালো লাগে। বাদল রেগে গিয়ে বলল, এটা একটা পচা গলা দেশ, এদেশের কিচ্ছু হবে না। ভেবেছিলাম স্বাধীনতার পর সবকিছু বদলে যাবে। দিন দিন আরও খারাপ হচ্ছে। সারা দেশ জুড়ে হতাশা।
জার্মানি যাচ্ছ তো, তাই এদেশ আর পছন্দ হচ্ছে না। শুধু সেজন্য নয়, আমার মতন ছেলের কোনো সুযোগ আছে এখানে? বিয়েতে অনার্স পেয়েছি, তবু এমএ পড়তে পারলুম না। একটা কোনো চাকরি করা দরকার, কোনো চাকরি নেই। আমি যে কোনো কাজ করতে চাই, কেউ কাজ দেবে না। দিন দিন লক্ষ লক্ষ বেকার বাড়ছে, তাদের কাজে লাগাবার কথা কেউ ভাবছে না। পণ্ডিত নেহেরু এখন বিশ্ব শান্তির ওপর বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। বাদল উত্তেজিত হয়ে গেছে দেখে রেনু চুপ করে বসে রইল। দর্শকের বা শ্রোতার প্রতিক্রিয়া ঠিক মতন বোঝা না গেলে বক্তৃতা জমে না। বাদল একটু বাদেই তাই চুপ করে গেল। বিক্ষুব্ধভাবে আবার বলল, বিয়ে করলেই লোকে যদি শান্তি পায়, তাহলে আমি তোকে বিয়ে করতেও রাজি। কিন্তু বিয়ে করার যোগ্যতাও আমার নেই। যার চাকরি বাকরি নেই, সে আবার বিয়ে করবে কি? সাত করে কি আর আমি দেশ ছেড়ে যাচ্ছি? দেখছি তো কত অর্ডিনারি ছেলে 2-1 বছর একটু বিলেতে ঘুরে গায়ে পালিশ লাগিয়ে আসছে। অমনি লোকে তাদের সম্পর্কে একেবারে গদগদ। আমিও জার্মানি থেকে এক গাদা টাকা নিয়ে ফিরব। জার্মানিতে বুঝি টাকার ছড়াছড়ি যাচ্ছে? যে খাটতে পারে তার সুযোগ আছে। ওখান থেকে রাশিয়ায় যাব। যদি থাকতে দেয় তাহলে রাশিয়াতেই থাকবো। মাঝখানে একবার দেশে ফিরে তোকে নিয়ে যাব জোর করে। জোর করতেই হবে, কারণ এমনিতে তোর সঙ্গে আমার বিয়েতে কেউ রাজি হবে না। আমার মা যে তোকে এত ভালোবাসেন, আমার মাও আপত্তি করবেন দেখিস। তোরা যে কায়স্থ। রেনু খিলখিল করে হেসে উঠে বলল, তুমি এমনভাবে কায়স্থ কথাটা উচ্চারণ করলে যেন এর চেয়ে নিচু জাত আর নেই। বামুনরা তো অন্য কারুকে গ্রাহ্য করে না। আমি যদি তোকে কেড়ে নিতে চাই, তবে অবশ্য আটকাবার সাধ্য কারুর নেই। দরকার হলে এ বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকবো, কিন্তু তার আগে একটা কিছু যোগ্যতা তো আমাকে অর্জন করতে হবে। রেনুর ঠোঁটে হাসির রেখা লেগে রয়েছে তখনও। সে বলল, সেই যোগ্যতা বুঝি শুধু জার্মানিতে গিয়ে অর্জন করা সম্ভব? আমি তো ভেবেছিলাম তুমি একদিন খুব বড় লেখক হবে, সবাই তোমার নাম জানবে, তোমার লেখা পড়ে অনেকে কাঁদবে। সেটাও কি একটা যোগ্যতা নয়? বাদল একটু থতমত খেয়ে গেল। তারপর বলল, রেনু, তুই আমাকে লেখার কথা আর বলিস না। ওটা আমার একটা দুর্বল জায়গা। তুমি কেন লেখা ছেড়ে দিয়েছ বলো তো? আজ তোমাকে বলতেই হবে। আমি লিখতে জানি না। আমার তো ভালো লাগতো। তুই বললেই তো হবে না। আমি মানুষের সাম্যে বিশ্বাস করি। সেই বিশ্বাস নিয়ে পার্টির কাজও করতে গিয়েছিলাম, কিন্তু ওরা সবাই আমাকে বলল আমার লেখাগুলো প্রতিক্রিয়াশীল। তখন আমি দিশেহারা হয়ে গেলাম। আমি নিজে প্রতিক্রিয়াশীল নই, তাহলে আমার লেখা কি করে প্রতিক্রিয়াশীল হয়? আমি তাহলে কি লিখব? শুধু স্লোগান? আবার ওরা বলে বিষ্ণু দে খুব প্রগতিশীল লেখক, অথচ তার কবিতা পড়ে আমি সব মানে বুঝতে পারি না। আমার মাথা গুলিয়ে যায় এসব ভাবতে গিয়ে। তার থেকে লেখা ছেড়ে দেওয়াই ভালো। তুমি অন্যদের কথা শুনে লিখবে কেন? তোমার নিজের কোনো ইচ্ছে অনিচ্ছে নেই? আমার ইচ্ছে করে শুধু তোকে নিয়ে লিখতে। কিন্তু তুই তো শুধু একটা মেয়ে, তুই একটা জ্যান্ত প্রতিক্রিয়াশীল। পৃথিবীতে তার কোনো মূল্যই নেই এখন। পৃথিবীতে মানুষের এখন অনেক কাজ, শুধু আমি কোনো কাজ খুঁজে পাচ্ছি না। তাহলে একমাত্র জার্মানিতে যাওয়াই তোমার মুক্তির উপায়? তাই তো দেখছি। তাহলে ঘুরে এসো। তুই আমার জন্য অপেক্ষা করবি তো? তুমি ঠিক সময়ে ফিরে এসো। তুই যদি এর মধ্যে আমাকে হঠাৎ ডেকে পাঠাস, তাহলে আমি যে কোনো উপায়ই হোক চলে আসব। অবশ্য যাওয়ার ব্যাপারে এখনও অনেক বাধা আছে। পাসপোর্ট দেবার আগে পুলিশের ভেরিফিকেশন লাগে, খুব কড়াকড়ি শুনেছি। আমি কিছুদিন পার্টির কাজ করেছি, সেজন্য আমাকে নাও দিতে পারে। তারপর আছে ভাড়া জোগাড় করার চিন্তা। বাবা মায়ের কাছ থেকে কিচ্ছু নেব না। কত টাকা লাগবে? জাহাজ ভাড়া 1400, সব মিলিয়ে 1000-2 জোগাড় করতেই হবে। সূর্যদা থাকলে ধার চেয়ে নিতাম। সূর্যদা তো বড়বাবুর সব টাকা ফুঁকে দিচ্ছে। 2000 টাকা জোগাড় করা খুব শক্ত বুঝি? বাদল এবার হেসে বলল, তুই একদম ছেলে মানুষ রেনু। 2000 টাকার দাম ঠিক 2000 টাকা।
তোকে বললাম না, লোকে আজকাল ৩০-৪০ টাকা মাইনের চাকরির জন্যে হন্যে হয়ে ঘুরছে। তাহলে ২,০০০ টাকা কত হয়? রেনু বলল, আমারই তো পোস্ট অফিসে ৩,০০০ টাকা আছে, বাবা রেখে গিয়েছিলেন আমার নামে। একটা সই করলেই তো সেই টাকা তোলা যায়। বাদল গম্ভীর হয়ে গেল, বলল, তুই আমার এই বাইরে যাবার ব্যাপারটা এখনো কারুকে বলিস না, বিষ্ণুকেও কিছু লেখার দরকার নেই। রেনু বলল, তোমাকে ওই টাকার জন্য আর কোথাও ঘোরাঘুরি করতে হবে না, টাকাটা আমি তুলে দেব পোস্ট অফিস থেকে, একদিন আমাকে সঙ্গে করে নিয়ে যেও। তোর টাকা আমি নেব না। কেন? ও কথা থাক, এখন অন্য কথা বল। রেনু উঠে বাদলের সামনে এসে দাঁড়ালো, ক্রুদ্ধ চোখে বলল, তুমি যদি আমার টাকা না নাও তাহলে জীবনে আমি আর তোমার মুখ দেখব না। বাদল বলল, রেনু, এরকম ছেলে মানুষই করিস না। টাকা জোগাড় করার চেষ্টা আমি করব, খুব সম্ভব পেয়েও যাব। তোর কাছ থেকে টাকা আমি নিতে পারি না। কেন পারো না? সেটাই আমি জানতে চাচ্ছি। বাদল একটু অসহায়ভাবে হাত নাড়তে লাগলো, ঠিক যুক্তিটা তার মনে আসছে না। তারপর বলল, এটা সম্ভব নয়, এটা ঠিক মানায় না। আমি তোর কাছ থেকে টাকা নিয়ে বিদেশে যাব, এটা কি সম্ভব? আমার যদি টাকার খুব দরকার হতো কখনো, আমি তো তোমার কাছেই চাইতাম, আর কার কাছে চাইব? সেটা আলাদা ব্যাপার। আমি এই আলাদা ব্যাপারটাই বুঝতে পারছি না। আমার কাছে টাকা থাকলেও তুমি নেবে না, আর অন্য লোকজনের কাছ থেকে অনুগ্রহ চাইবে, এর মানে কি? আচ্ছা ঠিক আছে, অন্য কোথাও না পেলে তোর কাছ থেকেই নেব। রেনু এতেও খুশি নয়। সে কঠিন মুখ করে বলল, না, ওসব চলবে না। তুমি অন্য কারোর কাছে চাইতেই পারবে না। তুই এত জোর করছিস কেন? কারোর কাছ থেকে টাকা চাইবার পর সে যদি না দেয় তাহলে অপমান লাগে না? আমি চাই না কেউ তোমাকে সেরকম অপমান করুক। তুই যেন আমাকে জার্মানিতে পাঠাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছিস। বাহ, নিজেই তো এতক্ষণ ধরে বলছিলে এইসব কথা। বিদেশে না গেলে নাকি তোমার জয় হবে না? যেতে আমাকে হবে ঠিকই। আমি যে 4-5 বছর বাইরে থাকবো, তাতে তোর মন খারাপ লাগবে না তো? রেনু ভুরু কুঁচকে বলল, না, মন খারাপ লাগবে কেন? রেনু খুব চাপা মেয়ে, তার মনের ভাব বাদলও সবসময় বুঝতে পারে না। বাদলের মনে হলো যেন তার বিদেশে যাওয়ার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এক্ষুনি সেই বিচ্ছেদের মুহূর্ত। আসলে তার যাওয়ার ব্যাপারে এখনো কিছুই ঠিক নেই, তবু সে বিচ্ছেদের নাটকীয় মুহূর্তটিকে মনে মনে কল্পনা করে ফেলে। মাদ্রাজে গিয়ে তাকে জাহাজ ধরতে হবে, সুতরাং ট্রেনে চেপে যাবে মাদ্রাজে। হাওড়া স্টেশনে কি রেনু যাবে তাকে বিদায় দিতে? বোধহয় পারবে না। তাহলে রেনুর সঙ্গে বাদলের শেষ দেখা হবে কোথায়? রেনুর বাড়িতে তো বাদল আর কখনো যাবে না। এই বাড়িতেই নাকি কোনো পার্কে বা রেস্তোরাঁয়? এরকম ভাবতে ভাবতে বাদল রেনুর কাঁধে 2 হাত রাখল, আবেগকম্পিত গলায় বলল, রেনু, তোর কথা সব সময় আমার মনে থাকবে। যদি প্রতি সপ্তাহে তোর চিঠি না পাই। রেনু হেসে ফেলল, তারপর বলল, তুমি একটা পাগল। মেয়েদের এইসব সময়কার হাসি ছেলেদের হতবুদ্ধি করে দেয়। বাদল ঘাবড়ে গেল। সে বুঝতে পারল রেনুর সামনে সে পুরুষোচিত সপ্রতিভ হতে পারছে না। তখন সে সবচেয়ে সহজ পুরুষোচিত কাজটি করে ফেলল, 2 হাতে জড়িয়ে ধরল রেনুকে। আশ্চর্যের ব্যাপার, রেনু এবার বাধা দিল না। বাদলের বুকে মুখ রেখে চুপি চুপি বলল, আমার কথা একদম চিন্তা করতে হবে না তোমাকে। শুধু শুধু চিন্তা করে নিজের কাজ নষ্ট করো না। সূর্য অনেকটা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে উত্তর ও মধ্য ভারতে। তার 7-8 বছরকার পলাতক জীবনের সঙ্গে এই ভ্রমণের অনেক তফাৎ। এখন তার পকেট ভর্তি টাকা, এবং টাকা পয়সা খরচ করে অত্যন্ত অবহেলার সঙ্গে। বড়বাবু মৃত্যুর আগে তাকে বারবার গোয়ালিয়রে যেতে বলেছিলেন, কিন্তু সূর্য পথে থামতে থামতে যাচ্ছে। প্রথমে সে নামল কাশীতে।
সেখানে একটি লোককেও চেনে না। হোটেলে থাকে, পথে পথে ঘুরে বেড়ায়, গঙ্গার ধারে গিয়ে বসে, সারাদিনে কথা বলে খুব সামান্য। কয়েকদিন বাদে চলে এলো এলাহাবাদে। যে কোনো কারণেই হোক, কাশীর তুলনায় এলাহাবাদ তার বেশি পছন্দ হয়ে গেল। এমনকি এ কথাও তার মনে হলো একবার যে আর সে কখনো পশ্চিম বাংলায় ফিরবে না, এই শহরেই থেকে যাবে। এলাহাবাদ শহরে কেউ তার চেনাশুনো নেই, কিন্তু একদিন সে হাইকোর্টের সামনে একটা দোকানে বসে চা খাচ্ছে। এমন সময় অন্য টেবিলে তর্কে মত্ত দুজন লোকের মধ্যে একজনের গলার আওয়াজ শুনে সে আকৃষ্ট বোধ করল। একটু ভাঙা ভাঙা কণ্ঠস্বর এবং ছগুলোকে এর মতন উচ্চারণ করা, অর্থাৎ গিয়েছেন, করেছেন ইত্যাদি। এই কণ্ঠস্বরটি তার চেনা। সূর্য ঘাড় ঘুরিয়ে পেছন তাকালো। যে ব্যক্তিটির কণ্ঠস্বর সূর্যের চেনা মনে হচ্ছে, তিনি সূর্যের দিকে পেছন ফিরে বসে আছেন, ধুতি ও খদ্দরের পাঞ্জাবি পরা, মধ্যবয়স্ক। সূর্যের তবু মনে হলো লোকটির নাম বরদা প্রসন্ন। মেদিনীপুর জেইলে একসময় সূর্যর সঙ্গে মাস 6 ছিলেন। সূর্যর কোনো আত্মীয় স্বজন নেই, কারোর খোঁজও সে রাখতে চায় না। কিন্তু যাদের সঙ্গে জেইলে কয়েকটা মাস পাশাপাশি কাটিয়েছে, তাদের সঙ্গে একসময় যে সম্পর্ক গড়ে উঠেছিল তা আত্মীয়তার চেয়েও বেশি। তাদের দেখলেই এখন সবচেয়ে আপনজন বলে মনে হয়। বরদা প্রসন্ন যদিও গান্ধীবাদী কংগ্রেসী ছিলেন সে সময়, জেলখানাতেও থাকতেন আলাদা ব্যারাকে, তবু আলাপ পরিচয় ছিল যথেষ্ট। সূর্য টেবিল ছেড়ে বরদা প্রসন্নর সঙ্গে দেখা করতে গেল না, আরেক কাপ চা নিয়ে বসে রইল। ওদের তর্কাতর্কি শুনতে পাচ্ছে। বলাই বাহুল্য, বরদা প্রসন্ন রাজনীতির আলোচনাতেই উত্তেজিত। রাজনীতিতে যারা একবার ঢোকে তারা সারা জীবনে আর কিছুতেই বেরোতে পারে না। বরদা প্রসন্ন চুটিয়ে নিন্দে করছেন পণ্ডিত নেহেরুর। মনে হয় তিনি প্যাটেল নীতির সমর্থক। কিংবা ভাবখানা এই, বরদা প্রসন্নকে যদি ভারতের প্রধানমন্ত্রিত্ব দেওয়া হতো তাহলে উনি চোখের নিমেষেই সব সমস্যার সমাধান করে দিতেন। খানিকটা পরে বরদা প্রসন্ন উঠে পড়লেন। সূর্যর টেবিলের পাশ দিয়েই তিনি বেরিয়ে পড়লেন কথা বলতে বলতে। সূর্য নিজে থেকেই বরদা বলে একবার ডাক দিতে যাচ্ছিল, কিন্তু সামলে নিল। তার মনের মধ্যে একটা দোলাচল চলছে। অচেনা শহরে একাকিত্ব বড় মর্মান্তিক। সে চায় কারুর সঙ্গে একটু কথা বলতে, কেউ তার নাম ধরে ডাকবে, হাত চেপে ধরে বলবে, আরে তুমি। অমনি এখানকার বাতাস কত হালকা হয়ে যাবে। কিন্তু সূর্য রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। সে চায় তার অতীতকে একেবারে মুছে ফেলতে। সূর্য বেরিয়ে এলো চায়ের দোকান থেকে। বরদা প্রসন্ন তখনও একটু দূরে দাঁড়িয়ে তার সঙ্গীর সঙ্গে তর্কে মেতে আছেন, ঘন ঘন নস্যি দিচ্ছেন নাকে। সূর্যর মনে পড়ল, জেলে থাকার সময় বরদা প্রসন্ন নস্যির অভাবেই কিরকম আকুলি বিকুলি করতেন। মেটকে একখানা আস্ত পাউরুটি দিয়ে তার বদলে কখনো কখনো পেতেন 1 পয়সার নস্যি। সূর্যর মুখে 1 মাসের দাড়ি। বরদা প্রসন্ন হঠাৎ দেখলে সূর্যকে চিনতে পারবেন না হয়তো। সূর্য তবু সে জায়গা ছেড়ে নড়ল না। তৃষ্ণার্তভাবে তাকিয়ে রইল এই শহরে তার একমাত্র চেনা মানুষটির দিকে। একটু বাদে বরদা প্রসন্ন যখন হাঁটতে শুরু করলেন, সূর্য যেতে লাগলো তার পেছনে পেছনে। এ অনুসরণের কোনো অর্থ নেই। সূর্য যেন চুম্বক আকৃষ্ট হয়ে হাঁটছে। তাছাড়া আর তো কিছু করার নেই তার। অল্প দূরেই একটা ইলেকট্রিক সরঞ্জামের দোকানের মধ্যে ঢুকে পড়লেন বরদা প্রসন্ন। সূর্য কাঁচের শো উইন্ডোর পাশে গিয়ে দাঁড়ালো। দেখে বুঝল বরদা প্রসন্ন এ দোকানের মালিক নন। কেননা চেয়ার টেনে নিয়ে বসে তিনি মালিক চেহারার একটি লোককে বললেন, 1 কাপ চা খাওয়া হয়ে সতীশ। সূর্য বুঝতে পারল বরদা প্রসন্ন এখন বেকার। ঘুরে ঘুরে আড্ডা দেওয়া ও চা খাওয়ায় তার কাজ। সূর্যকে দেখতে পেলে তিনি হাতে চাঁদ পাবেন, মেতে উঠবেন পুরনো দিনের গল্পে। জেলখানার সতীর্থরা এখন কে কোথায় আছে সেই বৃত্তান্তে। সূর্য আরও একটুক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে, তবু বরদা প্রসন্নকে ডাকল না। হোটেলে সূর্যর পাশের ঘরেই 3টি বাঙালি ছেলে এসে উঠেছে 2 দিন ধরে। সিঁড়িতে ওঠা নামার সময় দেখা হয়েছে, কোনো কথা হয়নি। সেদিন সন্ধেবেলা ওদের মধ্যে একটি ছেলে এসে সূর্যর ঘরের দরজায় ধাক্কা দিল। দাদা, আপনি তো বাঙালি। সূর্য বলল, হ্যাঁ।
ছেলেটি একগাল হেসে বলল, আমরাও তাই ভেবেছিলাম, তবে ঠিক শিওর হতে পারিনি। আপনি তাস খেলতে জানেন? আমাদের একজন লোক শর্ট পড়েছে। আমি তো তাস খেলতে জানি না। তাস চেনেন তো? আসুন না, শিখিয়ে দেব। সূর্যকে স্বীকার করতে হলো এবার যে সে তাসও চেনে না। বাঙালির ছেলে অথচ তাস চেনে না, এতে অপর বাঙালি ছেলেটি বড়ই আশ্চর্য হয়ে গেল। বলল, তাহলে সারা সন্ধেবেলাটা কি করবেন? আসুন না আমাদের ঘরে, একটু গপ্পটপ্প করা যাক। অপরিচিত লোকদের সঙ্গে সূর্য একেবারেই ভাব জমাতে পারে না, তবু ছেলেটির আগ্রহ আতিশয্যে তাকে যেতেই হলো। দুটো খাট ওরা জোড়া লাগিয়েছে, তার উপর তাস ছড়ানো। দুটো অ্যাশট্রে, সিগারেটের টুকরোয় একেবারে ভরে গেছে। সূর্য এসে এক পাশে বসল। ছেলে তিনটির নাম অরুণ, সুকল্যাণ আর দেবব্রত। সূর্যরই বয়সী, তিনজনই চাকরি করে, বেড়াতে বেরিয়েছে। ওরা এখন ফেরার পথে, দিল্লি পর্যন্ত গিয়েছিল। ওদের মধ্যে একজনের অফিসের একটা কাজ আছে এলাহাবাদে, সুতরাং অন্যরাও কয়েকদিনের জন্য এখানে থেকে যাচ্ছে। অতি অল্পক্ষণের মধ্যেই ওরা নিজেদের সব কথা বলে গেল। খুব সহজেই আলাপ জমিয়ে নিতে পারে ওরা। খাটের তলা থেকে আস্তে আস্তে বার করলো 3টে গেলাস আর একটা মদের বোতল। সূর্যকে জিজ্ঞেস করল, দাদার চলবে? দৈর্ঘ্য ও স্বাস্থ্যের জন্য সূর্যকে ওদের তুলনায় বড় দেখায়, সেজন্য ওরা প্রথম থেকে সূর্যকে দাদা বলতে শুরু করেছে। প্রথমটা লজ্জা ভাঙার আগে ওরা সূর্যকে দেখে মদের বোতল আর গেলাস লুকিয়েছিল খাটের তলায়। সূর্য বলল, না। একটা সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, সিগারেট নিন অন্তত। আমি সিগারেটও খাই না, ধন্যবাদ। দাদা দেখছি খুব ভালো ছেলে, আমরা এসব খাচ্ছি টাচ্ছি বলে কিছু মনে করছেন না তো? সূর্য ফ্যাকাশেভাবে হেসে বলল, না না। এই ধরনের যুবকদের সঙ্গে আগে মেশার সুযোগ হয়নি সূর্যর। এরা লম্পট দুশ্চরিত্র কিছুই নয়, সাধারণ মধ্যবিত্ত ঘরের চাকুরে বাঙালি ছেলে যেরকম হয়। বছরে একবার ছুটি নিয়ে বেড়াতে বেরোয়, নিবিড় বন্ধুত্ব। প্রবাসে এসে একটু অ্যাডভেঞ্চারের জন্য মদ চেখে দেখে। নিজেদের মধ্যে নিরবচ্ছিন্নভাবে কখনো চাকরির আলোচনা, কখনো স্ত্রীলোকদের সম্পর্কে আলোচনায় মেতে থাকে। তিনজনেরই বিয়ে হবে হবে অবস্থা। বিয়ে হয়ে গেলে এরকম বন্ধুত্ব আর থাকবে না। সূর্যকে তাস খেলা শেখাবার চেষ্টা করে একটু পরেই ওরা নিরাশ হলো। যার খেলা শেখার আগ্রহ নেই তাকে শেখানো যায় না। তখন ওরা মেতে উঠল গল্পে। ওরা সদ্য আগ্রা থেকে ঘুরে এসেছে। সেখানকার সম্পর্কে ওদের অনেক সরস গল্প আছে, নারী ঘটিত। সূর্য একসময় বলে ফেলল, আমিও একবার আগ্রা যাব ভাবছি। আগে যাননি? না। তখন তিনজন এই মহা উৎসাহে সূর্যকে আগ্রা বিষয়ে প্রচুর তথ্য সরবরাহ করতে লাগলো। কিন্তু কোন হোটেলে সূর্যর ওঠা উচিত সে সম্পর্কে একটা মতভেদ দেখা গেল ওদের মধ্যে। দুজনে একটা হোটেলের নাম করে, তৃতীয়জন হাসতে হাসতে বলে, যা, দাদাকে ওই হোটেলে পাঠাসনি, কেন মিছিমিছি? তারপর তিনজনেই হাসতে আরম্ভ করে। সূর্য ব্যাপারটা ঠিক বুঝতে পারে না। শেষ পর্যন্ত ওরা তিনজনেই একটি হোটেল বিষয়ে একমত হয় এবং স্টেশনে হোটেলের দালালদের কাছ থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়, কোথায় যেতে টাঙার কত ভাড়া, সব জানিয়ে দেয়। ওই ছেলে তিনটিকে সূর্যর খারাপও লাগেনি, ভালোও লাগেনি, কিন্তু ওদের সঙ্গে মেলামেশার কোনো টানও সে বোধ করল না। নিজে থেকে সে একটা কথা বলতে পারে না। ওদের রসিকতাগুলো তার কাছে অন্যরকম মনে হয়। একমাত্র বরদা প্রসন্নর সঙ্গেই সে প্রাণ খুলে কথা বলতে পারত। সূর্য আবার গেল সে চায়ের দোকানে। বরদা প্রসন্ন নেই। ইলেকট্রিক সরঞ্জামের দোকানেও সে বরদা প্রসন্নকে দেখতে পেল না আর। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেই দোকানটার সামনে। সূর্য পরদিনই আগ্রা চলে গেল। সে যুবক তিনটির নির্দেশিত হোটেলে গিয়েই উঠল এবং 24 ঘন্টা যেতে না যেতেই বুঝল ভুল জায়গায় এসেছে। যুবক তিনটি রসিকতা করেছে তার সাথে। আগ্রাতেও কিছু বাঙালি ভ্রমণকারী রয়েছে। সূর্যর কারোর সঙ্গে ভাব হলো না। প্রায় সকলেই সস্ত্রীক।
স্ত্রী সঙ্গে থাকলে বাঙালি যুবকরা অচেনা কোনো যুবকের সঙ্গে কথা বলা পছন্দ করে না। বিকেলের দিকে সূর্য গিয়েছিল তাজমহল দেখতে। গাইডের সঙ্গে ঘুরে ঘুরে কিছুক্ষণ দেখার পরই বিরক্ত হয়ে উঠল। তবে সবাই বলাবলি করছে সেদিন পূর্ণিমা। পূর্ণিমার রাতে তাজমহল দেখা নাকি দুর্লভ অভিজ্ঞতা। বড় এক ঠোঙা বাদাম নিয়ে সূর্য গিয়ে বসল মাঠের মধ্যে। সন্ধ্যের দিকে ভিড় আরও বাড়ছে। বাচ্চারা দৌড়োদৌড়ি করছে, বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যাও অনেক, আর তরুণ তরুণীদের চোখ ভাবে বিভোর। এখানে এলে এরকম হওয়াই বোধহয় নিয়ম। ঘাসের ওপর কাত হয়ে শুয়ে পড়ল সূর্য। খোসা ছাড়িয়ে বাদাম মুখে পুড়ছে, আর মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছে তাজমহলের দিকে। যতবার চোখ তুলছে সে তাজমহল দেখতে পাচ্ছে না, ঠিক দেখছে দীপ্তিকে। মুখটা কঠিন করে সূর্য মনে মনে বলছে, আমি তোমার কেউ না, তুমি কেন আসছো এখানে? যাও, তুমি তো বলেছই তোমার সঙ্গে আর কখনো আমার দেখা হবে না। দীপ্তি কোনো কথা বলে না, তরল হাওয়ায় মাঝে মাঝে মিলিয়ে যায়। যখন দীপ্তিকে দেখতে পায় না তখন সূর্য বলে, তুমি আমার। জ্যোৎস্নায় যখন তাজমহলের বিশ্ববিখ্যাত রূপ উদ্ভাসিত হয়ে উঠল, তখনও দীপ্তির মায়াময় মূর্তি এসে দাঁড়ালো সূর্যর সামনে। সূর্য চোখের ওপর হাত চাপা দিয়ে তাজমহলকে আড়াল করে দিল। যেন তাজমহলও একটা শরীর, সমস্ত সৌন্দর্যের ঘন রূপ, যা শুধু মানুষকে দুঃখ দেয়।